চূড়ান্ত মোমেন্টে শেখ হাসিনার পতন হওয়ার পরেও এই আন্দোলনের মূল লক্ষ্য ক্ষমতা ছিল না। কিন্তু আন্দোলনের পরে যেহেতু শেখ হাসিনা পতন হয়েছে, তার মানে তো একটা দেশে সরকার লাগে, তারপরে দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার আসলো। ফলে শেখ হাসিনার আন্দোলনটা, মানে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনটা, আমি একটু আপনাকে থামাচ্ছি, এক সেকেন্ড একটু থামাচ্ছি, আপনি একটু ব্যাখ্যাটা ক্লিয়ার করে দিই। মানে আপনি বলতে চাচ্ছেন যে 24-এর এই আন্দোলনে কোনো রাজনীতি ছিল না? না, এটা কোনো রাজনীতির, এটা স্পিরিট আছে। রাজনীতি নাই কেন আমি ব্যাখ্যাটা করি। সেটা হলো যে শেখ হাসিনার আন্দোলন, শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন হয় নাই, আন্দোলনের বাই প্রোডাক্ট হিসেবে শেখ হাসিনার পতন হয়েছে। তাহলে হচ্ছে রেজিস্ট্যান্স ছিল। তো ফলে একটা যে কোনো মুভমেন্ট, আপনারা তো দীর্ঘদিন রাজনীতি কাভার করেন, দেখেন একটা মুভমেন্ট যখন হয় তার কিন্তু একটা স্ট্রাকচারাল ব্যাপার থাকে, একটা সংগঠিত ফোর্স থাকে। এখানে সংগঠিত ফোর্স যুক্ত হয়েছে পর্যায়ক্রমে, কারণ যে অ্যাঙ্গেল থেকে হাসিনার প্রতি খুব ক্ষুব্ধ ছিল, ক্ষিপ্ত ছিল, ভুক্তভোগী ছিল, তারা প্রত্যেকে এসে সামিল হয়েছে, রাজনৈতিক অরাজনৈতিক। সে অর্থে অভ্যুত্থানটা হয়েছে। কিন্তু অভ্যুত্থান হওয়ার মধ্য দিয়েই রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়ে গেছে, আমরা নতুন রাজনীতি পেয়ে গিয়েছি, এবং এই ফোর্সটা একটা রাজনৈতিক ফোর্স, এটা ধরে নেওয়ার কোনো সুযোগ নাই। এবং তারপরে ওদের নেতৃত্বে যে সরকারটা হলো, সেটা একটা সম্মিলিত সরকার। এখন আপনি যদি বলেন এই সরকার তো ধরেন আউট এন্ড আউট ফেল, চারদিকে ব্যর্থ, তাহলে এখন যদি বলেন ছাত্রদের সরকার, এখন ছাত্ররা কি রাজনীতি করবে? তারা এই সরকারে অলরেডি গিয়ে একটা ব্যর্থতার মধ্যে তাদের ধরেন তারা ডুবছে, এখন সেই ব্যর্থতার বোঝা নিয়ে একটা রাজনীতি তারা করতে আসবে, কিন্তু তারা সেটা আমি আপনার এই কথাটা আমি আবার একটু ক্লিয়ার হতে চাই। আপনি বলতে চাচ্ছেন যে এই সরকারের ব্যর্থতাকে আপনি ছাত্রদের রাজনৈতিক ব্যর্থতা হিসেবে অভিহিত করতে চাচ্ছেন? না, আমি এটাই বলতে চাচ্ছি, ধরেন আপনি এখন সরকারে আছেন অলরেডি, হ্যাঁ, এবং সরকারটা আউট এন্ড আউট ফেল, এবং 2 দিন পরে আপনি বলতেছেন আমি সরকার থেকে গিয়ে এবার আমি রাজনীতি করব, সফল হব, দেশকে একটা সফলতার সুযোগ দিয়ে দেবে, নব দিগন্তের উন্মোচন হবে। ডাজ ইট মেক সেন্স? এটা কি জনগণ কনভিন্স হবে? না। এই জন্য সরকারটা সম্মিলিত সরকার। এই সরকারের ব্যর্থতার দায় কিন্তু বৈষম্য বিরোধী একা নিবে না, কারণ বৈষম্য বিরোধী একা যদি নেয় তাহলে তার রাজনীতি যাওয়ার পথই বন্ধ হয়ে যায়, কারণ অলরেডি তুমি টেস্ট পরীক্ষায় ফেল, ফাইনাল দিবা কি? ব্যাপারটা এরকম। তার মানে এই ব্যর্থতাকে বলতে হবে, তারা বলবে বা সবাই বলে সম্মিলিত ব্যর্থতা, কিন্তু সরকার চালাচ্ছে কি সম্মিলিত ভাবে? এই যে অনৈক্যটা, আমি একটা একটা করে পয়েন্ট আসছে, তাহলে অনৈক্যতার ক্ষেত্রে দেখা যাচ্ছে সে দায় কেউ নিচ্ছেন না। হ্যাঁ, আবার সরকার চালাচ্ছে সামনে থেকে তারা, এবং এখন তারা আর একটা যুক্তি দিয়ে যে জিয়া রহমানও তো কিংস পার্টি করছে, আমরাও তো কিংস পার্টি করব। এখন দেখেন জিয়া রহমানের সময় এটা একটা বিপ্লব হয়েছিল। বিপ্লব কেন? জিয়া রহমান এর ওই আপনার 7ই নভেম্বরের এই সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে মিলিটারি, ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি সবকিছুর উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ কায়েম করেছেন। আর আপনি 5 তারিখ করেছেন অভ্যুত্থান। ব্যুরোক্রেসি আপনার হাতে ছিল না, এই এখনো আওয়ামী আমলারা দেশ চালায়। হ্যাঁ, মিলিটারি তো আপনার 600 জনকে রাইখা কি করছে আপনি জানেন না। হ্যাঁ, জুডিশিয়ারি তো জুডিশিয়ারির মতো চলতেছে। খায়রুল আলম যে এত বড় কালপিট, সে কোথায়? তার কোনো খবর নাই। হ্যাঁ, বিচার কি হচ্ছে সেটা দেখলে জুডিশিয়ারির অবস্থা বোঝা যায়। তো তার মানে আপনার তো কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ নেই। ফলে এইটা একটা অভ্যুত্থান, একদম একাডেমিক্যালি পিওরলি এটা অভ্যুত্থান। যারা এটাকে বিপ্লব বলতে চায় তারা না বোঝে বিপ্লব, না বোঝে অভ্যুত্থান। এটা একটা পিওরলি অভ্যুত্থান। এইবার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনি ক্ষমতার আংশিক পার্ট হলেন, মানে কি 3 জন গেলেন আপনি। হ্যাঁ, আপনি পুরাটা যাইতেন, কোনো আপত্তি ছিল না, এটা ভালো হইতো। হ্যাঁ, আপনার পুরা পলিটিক্যাল প্রসেসটা আপনি নতুন করে ঢাইলা সাজাইতেন, অভ্যুত্থানের সমস্ত চেতনা যেটা আমরা বলি স্পিড, সেটার আলোকে আপনি রাজনীতি গঠন করতেন। ওকে, ফাইন, সেটা হলো না। আপনি এবার পার্ট হলেন, পার্ট হয়ে আপনি এনজিও লর্ডসদের, হ্যাঁ, এখন বাংলাদেশের সুশীল সমাজ, মোটা দাগে তো আওয়ামী সমাজ, ব্যতিক্রম আছে। কালচারালি পলিটিক্যালি হয়তো আওয়ামী লীগের না, আসে কালচারালি আওয়ামী লীগের। এবার এই আওয়ামী সমাজ নিয়ে আপনি আওয়ামী বিরোধী একটা অভ্যুত্থানের পরে একটা সরকার গঠন করলেন। এরপরে আপনি এই সরকারের কাছ থেকে আশা করতেছেন যে রাতারাতি সরকার এই করবে সেই করবে, তাহলে এটা যা হওয়ার তাই হচ্ছে। হ্যাঁ, তো আপনার এবং আপনি একটা ছবি নিয়ে একবার একটা আলোচনা করছিলেন, আপনি মনে আছে? উপদেষ্টারা বসে আছে একজন এক এক দিকে, মানে ছবিটা যে ব্যাখ্যা করে আমার মনে আছে, একটা সেমিনারে মনে আপনি বলতেছিলেন যে এই দেখেন বডি ল্যাঙ্গুয়েজ, ঐক্য যে নাই, বোঝা যাচ্ছে যে আপনার 17 জন স্বপ্নমুখী। তো এই তো এটা রাষ্ট্র সব জায়গায় আপনি এটার প্রভাব দেখতেছেন তো, তাই না? এখন কাম টু দ্য পয়েন্ট, তাইলে এইবার এই ফোর্সটা একটা রাজনীতি নিয়ে আসতে চাচ্ছে। এখন প্রশ্ন হলো, এখানকার একজন যদি পদত্যাগ করে একটা দল গঠন করে, হ্যাঁ, বাকিরা যদি সরকারে থেকে যায়, ওকে, তারা যুক্তির খাতিরে দেখাচ্ছে যে না, আমরা এবার সরকারের বাইরে এসে নাগরিকদের স্তরে গিয়ে আমরা দল গঠন করলাম। কিন্তু সেটা হলো যে এই শুরু থেকে তো এরা সরকারে নাই, আবার সরকারে আছে। এই যে ধরেন
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন করতেছে। কারা আন্দোলন করছে? ধরুন বৈষম্য বিরোধীর এই সমন্বয় একজন আরিচাপ সড়ক অবরোধ করছে, আপনি খবর যেটা শেয়ার করলেন। এখন তার নেতৃত্বে সরকার, তার আপনার অনুমতি বা তার আপনার কি বলে যে অ্যাকনোলেজমেন্ট ছাড়া তো স্বরাষ্ট্র উপদেষ্টা হয়নি জাহাঙ্গীর সাহেব, তাই না? তাহলে অ্যাকনোলেজমেন্ট তো তার, এবার আন্দোলন করেও তারে সরাইতে হবে, তারই আবার রাস্তায় নামতে হবে, রাস্তা ব্লকেট করতে হবে। তার মানে কি আপনি কন্যার বাপ, আপনি ছেলের বাপ, হ্যাঁ, এবার বিয়া শাদী হবে কেমনে? হ্যাঁ, কথা তো পরিষ্কার হচ্ছে না ঘটনাটা, তাই না? তো এই সমস্যাটা আছে। ফলে এই লেজিটিমেসির প্রশ্নটা শুরু থেকেই এদের মধ্যে আছে। এখন এরা যদি সম্মিলিত ভাবেও ফেরত এসে একটা দল করে, এই দলের একটা ধরেন শোনেন, ডেমোক্রেসি প্রাইমারি সূত্র, আমি এটা বৈষম্য বিরোধী আর আমার খুব ক্লোজ ছোট ভাই, এরা রাজনৈতিক ভাবে সফল হোক, এটা আমার চেয়ে বেশি খুব কম লোকই চায়, আমি চাই, এবং নতুন রাজনীতিকে আমি স্বাগতও জানি। কিন্তু প্রবলেমটা হলো কি, আমার যতখানি ক্ষুদ্র আন্ডারস্ট্যান্ডিং, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, এই ক্রিটিকটা আমি যে আলোচনাটা করতেছি, দেখেন এটা কেন করতেছি। ডেমোক্রেসির জন্য একটা প্রাইমারি কন্ডিশন হলো আপনার আপনার ইকুয়ালিটি, মানে হলো কন্ডিশন অফ ইকুয়ালিটি। হ্যাঁ, এটাকে বলে যে আপনার, হ্যাঁ, আপনার এটাকে বলে অবস্থার সাম্য। হ্যাঁ, এটাকে বাংলায় অবস্থার সাম্য আর কি। এই অবস্থার সাম্যটা আপনি ধরেন বিএনপি, আমি জামাত, আরেকজন আপনার ধরেন যে নাগরিক কমিটি, আরেকজন ধরেন গণসংহতি, এই যে এই যে অবস্থাটা, এগুলো যে প্রত্যেকটা অবস্থার একটা ইকুয়ালিটি যখন না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি ডেমোক্রেসির যাত্রা শুরু করতে পারবেন না। ফলে এই কন্ডিশনস অফ ইকুয়ালস, হ্যাঁ, ইকুয়ালিটির এই যে আপনার ইকুয়াল কন্ডিশন, এটা আমেরিকান ডেমোক্রেসিতে আপনার দেখা গেছে, যখন আমেরিকান ডেমোক্রেসি নিয়ে প্রচুর আপনার চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, আলোচনা হচ্ছে, তখন তারা বললো যে সেই ডেমোক্রেসিটা তাহলে কিভাবে হবে, রাইটস ভিত্তিক হবে নাকি আপনার এই সমতা ভিত্তিক হবে, ইকুয়ালিটির ভিত্তিতে হবে, না আপনার অধিকারের ভিত্তিতে হবে। তখন আলাপটার মধ্যে দেখা গেল যে আপনার এই অবস্থার সাম্য যদি না থাকে, শুধু রাইটস দেওয়া হয় না। ধরেন আপনাকে আমি অধিকার দিলাম, হ্যাঁ, আপনি কথা বলতেছেন, আপনি যা খুশি লিখতেছেন, বলতেছেন, হ্যাঁ, এবং আপনি যদি বলি যে আমরা একটা গণতান্ত্রিক অবস্থায় আছি, নো, আপনার অবস্থানের যে সাম্যতা, হ্যাঁ, বৈষম্যহীন যে অবস্থাটা, সেই অবস্থাটা তৈরি করতে হবে। সেই বৈষম্যহীন অবস্থা কি সরকারের অবস্থার মধ্যে আছে? এই সরকার সম্মিলিত অভ্যুত্থানের দ্বারা সম্মিলিত শক্তির সরকার। হ্যাঁ, তাইলে এই যে আপনার এই ইকুয়ালিটির কথা যেটা আমরা বলতেছি, এই অবস্থার আপনার অবস্থার সাম্যটা যদি না থাকে, তখন হলো আপনি যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে রান করবেন সেটা সহি হবে না, সেটা নিয়ে বিতর্ক উঠবে। হ্যাঁ, ফলে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আপনার এখন এরা যখন রাজনীতিতে নামতেছে, তাহলে কি এই অবস্থার সাম্যটা সমস্ত দলের ক্ষেত্রে বজায় থাকতেছে, সেটা একটা বিবেচনার বিষয়। যদি না থাকে, তাহলে আপনি এটা নিয়ে বিতর্ক উঠবে, এটা একটা। আরেকটা হলো জিয়া রহমান যে পয়েন্টটা বললাম, তাহলে আপনি করছেন অভ্যুত্থান, কিন্তু আপনি বিপ্লবী যুক্তি দিচ্ছেন, এটা তো হইলো না। আপনি বলছেন জিয়া রহমান তো কিংস পার্টি করছে, হ্যাঁ, তাইলে নো, জিয়া রহমান মাঠে ঘাটে হাঁটছে, জিয়া রহমানের পলিটিক্সে আসার কোনো ইচ্ছাই ছিল না। তার লিটারেচার ভালো করে পড়েন, মাঠে ঘাটে সময় অবস্থা পরিপ্রেক্ষিত তাকে পলিটিশিয়ান করে তুলছে, এবং সে পলিটিক্স করতে যে কি করছে, সে দেখছে ওই লোকটা দেশের পক্ষে কিনা। ধরেন রক্ষী বাহিনীর অনেক লোককে জিয়া রহমান পার্টিতে নিচ্ছে, কেন নিচ্ছে? দেখছে ওই লোকটা রক্ষী বাহিনী করছে, ঠিক আছে, কিন্তু সে ক্যাপাবল, সে দেশপ্রেমিক, হ্যাঁ, সে ভুল ইডিওলজি বিশ্বাস করছে, অসুবিধা নাই। তারপরে সে ধরেন অনুতপ্ত হয়ে আইসা দেশ গঠনের শরীর হয়েছে, তার সাথে আসছে, এরকম। কিন্তু সে দল মত নির্বিশেষে এমন এমন লোকজনের কাছে সে হাতে পায়ে ধরছে যে ভাই আপনার এক্সপার্টিস আছে, এটা দেশকে দেন। সে চ্যালেঞ্জ লোকদের হাতে পায়ে ধৈরা দেশের বাইরে থেকে আইনা টাইনা দেশটা গঠন করার চেষ্টা করছে। তার মানে কি, এবং মাঠে ঘাটে হাইটা ইন্ডিয়ার সাথে পানির সমস্যা, ওকে, খাল খনন করো, পানি, মিঠা পানি ধরে রাখো তুমি, হ্যাঁ। সে কাউন্টার প্রসেস নেওয়া, নানাভাবে ইয়ে করে, এবং ভেতর থেকে, জনগণের মধ্যে থেকে, আপনার মানুষের ভেতর থেকে একটা রাজনীতি গড়ে উঠছে। সেটা পরিপূর্ণ বিকশিত হয়েছে, বিএনপি একটা আইডিয়াল পলিটিক্স করে, সেটা আমি বলতেছি না। কিন্তু এই যে একটা বিকশিত, যে মানুষের ভেতর থেকে আইসা একটা রাজনীতি হাজির হওয়া, সেইটাই আজ পর্যন্ত দেখেন আওয়ামী লীগের সাথে পায়রা উঠলো না, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কিন্তু দাঁড়াইলো না। সেখানে আপনি, আমি শেষ করি, সেখানে আপনি একটা অভ্যুত্থান করে এবার বলতেছেন যে হ্যাঁ, আমিও জিয়া রহমান একটা কিংস পার্টি হইলে আমার তো হইলে দোষ কি? আপনি তো ভাই বিপ্লব করেন নাই, আপনি তো রাস্তাঘাটে হাঁটেন নাই, আপনি তো প্রেস কনফারেন্স করতেছেন ঘরে ঘরে বৈশা বৈশা, আপনি তো এই ধরেন আপনারও
আপনার দল গঠন না হইতে বৈষম্য বিরোধীর বহিষ্কার করতে হচ্ছে চাঁদার দায়। হ্যাঁ, বিএনপিও চাঁদার দায় বহিষ্কার করতেছে, আপনিও চাঁদার দায় আপনার কর্মী বা নেতাদের বহিষ্কার করতেছেন। হ্যাঁ, তো আপনার দল গঠনের আগেই আপনি তো দলটা গঠন হবে কোথায়, ফ্রম দ্য রুট। আর আপনারটা দল গঠন হচ্ছে টপ থেকে। এখন আমাদের বাংলাদেশের রাজনীতির কমন সমস্যাটা কি, আমি যে পয়েন্টটা আসতে যাচ্ছিলাম এত কথা বলি, সেটা হলো আমাদের একটা রাজনীতি লাগবে। আমাদের দল দরকার নেই, প্রচুর দল আছে ভাই, এত দল দরকার নেই। হ্যাঁ, পৃথিবীর বহু দেশে 2-3টা দল ফাংশন করে। আমাদের দল তো ভাই 8জন লোক হইলে একটা দল করে ফেলে, মনে করে যে একটা দল করে ফেলি। হ্যাঁ, তো দল দরকার, রাজনীতি একটা দরকার। সেই রাজনীতিটা অভ্যুত্থানের পরে ডেফিনেটলি একটা নাগরিক ভিত্তিক রাজনীতি, রাজনীতির আকাঙ্ক্ষা নতুন জেনারেশন বিশেষ করে জেনজির মধ্যে তৈরি হয়েছে। সেই রাজনীতিটা যদি এক্সিস্টিং যে দলগুলো আছে এরা যদি করতে ফেল করে, ছাত্ররাও যদি করতে ফেল করে, ডেফিনেটলি একটা পলিটিক্যাল এনজাইটি তৈরি হবে।